এই যে নারী সংস্কারের এই উদ্যোগটা হঠাৎ করে আসে নাই, এটার পিছনে বিরাট একটা লবি, পাওয়ারফুল পয়সাওয়ালা একটা লবি অনেক বছর ধরে কাজ করতেছে। ইটস আ অর্গানাইজড গ্রুপ উইথ আ অর্গানাইজড এজেন্ডা টু কমপ্লিটলি ডিস্ট্রয় আওয়ার ফ্যামিলি। যে আপনার মেয়ের পতিতা হওয়ার সম্ভাবনা পৃথিবীর যে কোনো সময় একটা মেয়ের পতিতা হওয়ার সম্ভাবনা থেকে অনেক বেশি, অথবা আপনার ছেলের কোনো পতিতার কাছে যাওয়ার সম্ভাবনা পৃথিবীর যে কোনো সময়ের থেকে এই সময় আসলে বেশি। এই শ্রমের মর্যাদা সে চাচ্ছে, তাতে সমাজ ধ্বংস হয়ে যাবে, তাতে কার কি? অনলি ফ্যান্স তো টাকা বানাচ্ছে, মেয়েটা চিন্তা করছে আমি তো টাকা বানাচ্ছি, আমার পরিবারকে আমি টাকা দিতে পারতেছি, কোট আন কোট রেমিটেন্স আসতে পারে এটার মাধ্যমে, শরীর বিক্রি করে, এবং তারপরে যদি দেশ যদি তার একটা শ্রমের মর্যাদা দেয় তাহলে তো সোনায় সোহাগা। এইটা সারা পৃথিবীর ইতিহাসে এটা একটা অস্বাভাবিক অবস্থা। বিশাল একটা টাকা তারা সোশ্যাল মিডিয়াতে তারা স্পন্সর করে এরকম আর্টিকেল যেগুলা মেয়েদেরকে আমার শরীর আমার অধিকার, আমি যা ইচ্ছা তা করতে পারি, বাবা মা টক্সিক, আমাকে কেউ কোনো কিছু বলতে পারবে না, এই ধরনের ন্যারেটিভ গুলাকে অ্যাক্টিভলি স্পন্সর করে। ওয়াই? সে জানে এই ধরনের ন্যারেটিভকে স্পন্সর করলে তার ক্লায়েন্ট বাড়বে, সে জানে যত বেশি ডিভোর্স বাড়বে তার ক্লায়েন্ট বাড়বে, এবং এই কোম্পানির মতো আরো কোম্পানি হবে, ইকোসিস্টেম বাড়বে। টাকা পয়সা নাই কোথায় জানেন? যখন আপনি একটা সুস্থ সংসার করেন, ওইখানে কেউ ব্যবসা করতে পারতেছে না। দের ইজ এ হিউজ ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রিতে ব্যবসা হচ্ছে না পরিবারের জন্য। ফ্যামিলি নামের ইনস্টিটিউটটাকে তো আমরা কলুষিত করে ফেলছি। ফ্যামিলি ছাড়া তো আর কোনো ইনস্টিটিউট নাই যেটার উপর সমাজ দাঁড়াইতে পারে। তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবারদেরকে ওই আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যে আমার কাজ আমার নিজেকে এবং আমার পরিবারকে ওই আগুন থেকে বাঁচানো। এই ভিডিও যদি আপনার কাছে উপকারী মনে হয়, আমি আরো বেটার ভিডিও যেন প্রডিউস করতে পারি, সেজন্য প্লিজ সাবস্ক্রাইব করুন। সমাজে আসলে কি হচ্ছে ব্যাপারে আমাদের কোনো ধারণাই নাই। আপনি আসলে কি বুঝতে পারেন যে আপনার মেয়ের পতিতা হওয়ার সম্ভাবনা পৃথিবীর যে কোনো সময় একটা মেয়ের পতিতা হওয়ার সম্ভাবনা থেকে অনেক বেশি, অথবা আপনার ছেলের কোনো পতিতার কাছে যাওয়ার সম্ভাবনা পৃথিবীর যে কোনো সময়ের থেকে এই সময় আসলে বেশি। গত 10 বছরে সারা পৃথিবীতে ইনক্লুডিং বাংলাদেশে ফর্মাল এবং ইনফর্মাল পতিতাবৃত্তি যে পরিমাণ বেড়ে গেছে, এটা নিয়ে কেউ কথা বলে না। এটা কি পরিমাণ টাকা বানায়, এটা কত বড় চক্রান্ত, সেটা নিয়ে কেউ কথা বলতেছে না। রিসেন্টলি যখন নারী সংস্কার দুইটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করলো, একটা হচ্ছে ম্যারিটাল রেপ, আর একটা হচ্ছে গিয়ে যে পতিতাদেরকে শ্রমের মর্যাদা দেওয়া লাগবে, এবং এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, যা হওয়া দরকার। কিন্তু যেটা তার থেকেও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সামাজিক এবং পারিবারিক মূল্যবোধের যে ধ্বংসস্তূপের সামনে আমরা দাঁড়ায় আছি, সেই ধ্বংসস্তূপে আসলে সমাজে কি হইতেছে এই বিষয়টা নিয়ে আমরা চিন্তাই করতেছি, আমরা জানি না। মূল আলোচনা যদি আমরা নাই, সমকামিতা নিয়ে গত বছর অনেক আলোচনা সমালোচনা হয়েছে, কিন্তু সমকামিতার থেকে যে অস্বাভাবিক একটা পতিতাবৃত্তির যে একটা গ্রোথ হয়েছে সমাজে, পতিতাবৃত্তি যে অনেক নারীর কাছে এবং অনেক পুরুষের কাছে পতিতা থাকা বা তার কাছে যাওয়াটা যে স্বাভাবিক হয়ে গেছে, এটা নিয়ে আমরা চক্ষু লজ্জায় ভদ্র সমাজে আলাপই করি না। কিন্তু আমার ছেলে বা আপনার মেয়ে কি অবস্থা? উদাহরণ দিই কিছু। মানসিক স্বাস্থ্য সেবার মধ্যে লাইফস্প্রিং এ সবচেয়ে বেশি যে সেন্টারগুলোতে রোগী আসে, ডেফিনেটলি লাইফস্প্রিং তার মধ্যে একটা। এবং আমরা যখন বিভিন্ন কেস নিয়ে সাইকিয়াট্রি সাইকোলজিস্ট আলাপ করে, আমি এখন ক্লায়েন্ট দেখার একদম সময় করতে পারি না, বাট ডেফিনেটলি আমি সবার সাথে আলাপ করি যে কেসগুলা কি আসতেছে, এবং সেখান থেকে খুব কমন একটা কেস যে একজন মা সে জানেই না যে তার মেয়ে বা তার ছেলে অলরেডি হয় পতিতার মতো আচরণ করতেছে, যেখান থেকে সে মেয়ে হিসেবে টাকা পাচ্ছে, অথবা তার ছেলে পতিতার কাছে যাচ্ছে, এবং এটা হওয়ার প্রায় 2-3 বছর পরে তারা জানতে পারতেছে। তাদের কোনো ধারণাই নাই যে সমাজে ছেলে মেয়ের আজকে কোথায় চলে গেছে এবং এটাকে কতটা সহজ করে ফেলছে আমাদের দেশে। এবং আমি এটা নিয়ে আলাপ করবো যে এই যে নারী সংস্কারের এই উদ্যোগটা কোনো হঠাৎ করে আসে নাই, এটার পিছনে বিরাট একটা লবি, পাওয়ারফুল পয়সাওয়ালা একটা লবি অনেক বছর ধরে কাজ করতেছে, অনেক পয়সা ঢালতেছে, ওই অনুযায়ী রিসার্চ হইতেছে, সেই রিসার্চ থেকে কনফারেন্স হচ্ছে, রাউন্ড টেবিল হচ্ছে, সেইখান থেকে এই বিষয়টা আসতেছে। আপনার আমার কাছে মনে হইতে পারে ও এরা কি পাগল ছাগল কি বলে, না ভাইয়া, ইটস আ অর্গানাইজড গ্রুপ উইথ আ অর্গানাইজড এজেন্ডা টু কমপ্লিটলি ডিস্ট্রয় আওয়ার ফ্যামিলি। ক্যাপিটালিজমের সবচেয়ে বড় থ্রেট হচ্ছে ফ্যামিলি। কেন? কারণ ফ্যামিলির কারণে সমাজ টিকে থাকে এবং মানুষ অনেক অপরাধের জন্য খরচ করে না। আপনি মদ খাবেন না, মদের ব্যবসায়ীরা আপনার উপরে রাগ করবে। সিগারেট খাবেন না, সিগারেট কোম্পানি আপনার উপর রাগ করবে। একইভাবে সমাজে আপনি পতিতাদেরকে যদি অবস্থান না দেয়, পতিতা কেন্দ্রিক যে বিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যবসা, সেই ব্যবসা হবে না। সো সে তার ব্যবসার একটা বিরাট টাকা বিভিন্ন নামে কাজে R&D, অ্যাওয়ারনেস, অ্যাডভোকেসির নামে সে ঢুকায়। একটু আলোচনাটা একটু সহজ করি সবার জন্য। বাংলাদেশে গত 5 থেকে 10 বছরে অনেক পরিমাণে মাসাজ পার্লার আছে, সেলুন আছে, স্যালন এখন বলে, জিম আছে, যেগুলো একটা বড় অংশ, সবাই না, একটা বড় অংশ তাদের মূল টাকাটা তারা আসলে নাইট ক্লাব, সামনের অংশটা দেখলে মনে হয় তারা স্যালন, বাট তাদের একটা বড় অংশ তাদের মূল রেভিনিউটা আসলে জেনারেট করে পতিতাবৃত্তি থেকে।
সুগার ড্যাডিদের থেকে। তাদের মাসাজ পার্লারে যেটা হয় সেটা আসলে পতিতালয়ে হওয়ার কথা, এবং আমাদের দেশে আইনগতভাবে এর অনেক রেস্ট্রিকশন থাকলেও এই রেস্ট্রিকশনগুলো উপেক্ষা করা খুব সহজ হয়ে গেছে। আপনি সকালে এক কাজ করবেন, এটা রাতে আরেক জিনিস হবে, এবং সম্ভাবনা খুব বেশি যদি আপনার ঢাকায় যদি আপনার বাসা হয় তাহলে আপনার 5 কিলোমিটারের মধ্যে অন্তত এরকম 3 থেকে 4টা প্রতিষ্ঠান আছে, ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, যেটার ফ্রন্টের চেহারাটা একটা, পিছনের চেহারাটা কমপ্লিটলি আরেকটা। এরকম স্ত্রীরা আসে যাদের স্বামীরা ধরা খায়, যে 3 বছর ধরে আমি জানি আমার স্বামী একটা স্যালনে যায়, আমার স্বামী একটা জিমে যায়, এবং আমি পরবর্তী আবিষ্কার করলাম তার জিমে আসলে তার অনেকগুলা গার্লফ্রেন্ড আছে, এবং গার্লফ্রেন্ডের সাথে তার সম্পর্ক হচ্ছে গিফটের, এবং এরকম অনেকগুলা গার্লফ্রেন্ড আছে। ওই গার্লফ্রেন্ড আবার জানে যে তাদের গার্লফ্রেন্ড আছে। বাবা মা হঠাৎ করে জানতে পারে যে আমাদের অন্য একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বলছিলেন যে মা হঠাৎ করে আবিষ্কার করে, মা জানে যে তার মেয়ে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে এবং মেয়ের রেজাল্ট এত ভালো, এই জন্য তাদেরকে টাকা দিতে হয় না। বাবা মা খুবই প্রাউড মেয়ের ব্যাপারে, কারণ মেয়ের রেজাল্ট কিন্তু কোনোদিন তারা দেখে নাই, কিন্তু তারা জানে রেজাল্ট এত ভালো জন্য স্কলারশিপ পায়। তো অনেক পরে তারা জানতে পারে মেয়ে আসলে ইউনিভার্সিটিতে ক্লাসই করে না, তাহলে এই সেমিস্টার ফি কে দেয়? এমন এক লোক যার সাথে তার একটা সম্পর্ক আছে, এবং ওই লোক কোনোদিন বিয়ে করবে না, কিন্তু ওই লোক মেয়েটাকে গিফট দেয় এবং মাঝে মাঝে কক্সবাজারে ঘুরতে যায়। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু আমরা শিক্ষিত ভদ্র পরিবারগুলোর কথা বলতেছি। এখানে কেউ যদি মনে করেন যে আমি এখানে ইউরোপ আমেরিকার গল্প বলছি, না, আমি ইউরোপ আমেরিকার গল্প বলতেছি না। বাংলাদেশ এটা কোথা থেকে আসলো বা এত বেড়ে গেল কোথা থেকে? আপনাকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে সারা পৃথিবীতে সবসময় এই যে পতিতাবৃত্তি, এই পতিতাবৃত্তি একটা ডিসেন্ট্রালাইজ বিজনেস ছিল। সারা পৃথিবীর বিজনেসই অ্যাকচুয়ালি ডিসেন্ট্রালাইজ ছিল। আফ্রিকার বিজনেস, জাপানের বিজনেস, ইউরোপের বিজনেস, বাংলাদেশের বিজনেস, প্রত্যেকটা ওই দেশে হইতো। আপনি যদি অ্যামাজনের কথা চিন্তা করেন, অ্যামাজনের কিন্তু কোনো বাউন্ডারি নাই। আপনি যদি ইভেন টেসলার কথা চিন্তা করেন, তার কোনো বাউন্ডারি নাই। আমাদের দেশে এখন স্টারলিংক আসলো, তার কোনো বাউন্ডারি নাই। একইভাবে পর্নহাবের কিন্তু কোনো বাউন্ডারি নাই। জাস্ট ইম্যাজিন দিস, পৃথিবীতে যত ওয়েবসাইট আছে তার মধ্যে সবচেয়ে বেশি সার্চ ওয়েবসাইট হচ্ছে একটা পর্ন ওয়েবসাইট, 16 নাম্বার র্যাঙ্কিং আছে। প্রথম 20টার মধ্যে একটা ওয়েবসাইট হচ্ছে কি একটা পর্ন ওয়েবসাইট। এবং পর্নহাব তো পুরানো গল্প, মানুষ সবাই পর্ন দেখে, ইউরোপ আমেরিকা থেকে শুরু করে, মানে মিডল ইস্ট থেকে শুরু করে বাংলাদেশে, সেটা তো পুরানো গল্প। বাট পর্নহাবের পরে কি আপনি তো দেখলেন, এখন এই অপরাধটা আপনি করবেন কোথায়? সেখানে আসে অনলি ফ্যান্স এবং অনলি ফ্যান্সের মতো কোম্পানিগুলা। অনলি ফ্যান্সের গল্পটা একটু বলি। অনলি ফ্যান্স কি করে? তো একটা মেয়ে বা একটা ছেলে, স্পেশালি মেয়েদের ক্ষেত্রে এটা, তার জন্য সে তার বেডরুমে বসে এখন একটা পতিতাবৃত্তিতে ঢুকে যেতে পারতেছে এবং আয় করতে পারতেছে। তার একটা ইউরোপ আমেরিকার ক্ষেত্রে, কানাডার ক্ষেত্রে তার জাস্ট একটা অ্যাকাউন্ট থাকা লাগবে। ধরেন তার একটা ব্যাংক অ্যাকাউন্ট বা একটা বিকাশ নাম্বার বা একটা ওয়াইজ নাম্বার আছে তাদের দেশের কনটেক্সটে। সো ওই নাম্বারটা সে জাস্ট দিবে এবং সে তার বিভিন্ন খারাপ ছবি দিবে, সাথে সাথে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি এটা এক্সেস করতে পারবেন। ওই মেয়েকে আপনি দেখতে পারবেন, ওই মেয়েকে আপনি টাকা দিয়ে কিনতে পারবেন, এবং ওই মেয়ে ভার্চুয়ালি আপনি যা করতে চান তা করতে পারবেন। এইটা সারা পৃথিবীর ইতিহাসে এটা একটা অস্বাভাবিক অবস্থা। কারণ এটা কি করলো? এটা পুরো পতিতাবৃত্তিকে সেন্ট্রালাইজ করলো এবং পতিতাবৃত্তিকে আপনি ইজি করলো। আমরা দেখতে পাইতেছি ইউরোপের, আমেরিকার, খুব রিসেন্টলি একজন ইন্ডিয়ান লয়ার এবং একজন ইন্ডিয়ান ডক্টর, ফিমেল, তারা বলছে তারা তাদের মানে পেশা ছেড়ে দিয়ে অনলি ফ্যান্সে জয়েন করছে। কেন? কারণ অনলি ফ্যান্সে বেশি টাকা। সে অনলি ফ্যান্সে অল্প সময় কাজ করে, সে তার শরীর বিক্রি করে ভার্চুয়ালি, এবং সে প্রচুর টাকা পাচ্ছে। আপনার ইউরোপ আমেরিকাতে অনলি ফ্যান্সের মাধ্যমে যারা মডেল হইতেছে এবং যারা অনেক টাকা আয় করতেছে ভার্চুয়ালি, তারা সেলিব্রেট করতেছে, তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। এটা যখন একটা বাংলাদেশি ছেলে বা মেয়ে যখন ওয়াইফাই অথবা মোবাইল ডাটা অন করে, সে কিন্তু আর বাংলাদেশে থাকে না, সে তখন ইউরোপের রাস্তায় হাঁটে, সে তখন আফ্রিকার রাস্তায় হাঁটে, সে তখন ভ্যাঙ্কুভারে হাঁটে, সে তখন মেলবোর্নে হাঁটে। ওয়াইফাইটা অন করার সাথে সাথে তার কিন্তু আর বাংলাদেশ বলে কিছু নাই, কোনো মানচিত্র নাই। এবং সে যখন এগুলো দেখে, একটা ছেলে একটা মেয়ে, স্পেশালি মেয়েরা চিন্তা করে যে ভাই আমিও তো আয় করতে পারি, এটা খুবই সহজ। আচ্ছা, এইভাবে আয় না করলে, আচ্ছা ঠিক আছে, আমাদের সমাজে তো অনেক পুরুষ আছে যারা আমাকে গিফট দিবে, গিফটের বিনিময়ে তাকে আমার কিছু সময় দিতে হবে, তার সাথে আমার মাঝে মাঝে ঘুমাইতে হবে, ফাইন, অসুবিধা কি? এটা তো একটা কুল কালচার। সো অনলি ফ্যান্সের প্ল্যাটফর্মে সবাই যাচ্ছে সেটা কিন্তু না, অনলি ফ্যান্স একটা নেতিবাচক বিপ্লব নিয়ে আসছে, এই লজ্জাটাকে কমপ্লিটলি সরাই দিছে এবং এটা সহজ হয়ে গেছে সবার জন্য। সে এখন তার বেডরুমে বসে সে আয় করতে পারতেছে। এটা ডিফারেন্ট টাইপ অফ একটা ফ্রিল্যান্সিং তারা মনে করতেছে। এই শ্রমের মর্যাদা সে চাচ্ছে, তাতে সমাজ ধ্বংস হয়ে যাবে, তাতে কার কি? অনলি ফ্যান্স তো টাকা বানাচ্ছে, মেয়েটা চিন্তা করছে আমি তো টাকা বানাচ্ছি, আমার পরিবারকে আমি টাকা দিতে পারতেছি, কোট আন কোট রেমিটেন্স আসতে পারে এটার মাধ্যমে, শরীর বিক্রি করে। এবং তারপরে যদি সমাজ এবং দেশ যদি তার একটা শ্রমের মর্যাদা দেয়, তাহলে তো সোনায় সোহাগা। পরিবার কি থাকবে ভাইয়া? পরিবার থাকবে না ভাইয়া, পরিবার একটাও থাকবে না।
না পুরুষ তার নিজেকে নিয়ন্ত্রণ করতেছে, না নারী তার নিজেকে নিয়ন্ত্রণ করতেছে। এবং বাবা মা অভিভাবক হিসেবে আমরা যদি মনে করি যে কুয়ার ব্যাং হয়ে বসে থাকি, যেখানে আমরা জানি না আমাদের সমাজ আসলে কি চলতেছে, আমরা তো ভুলের মধ্যে থাকবো। এটা তো এই যুগ না ভাইয়া যেখানে স্বামী তার স্ত্রীকে নিঃশর্তভাবে বিশ্বাস করবে, অথবা কোনো স্বামী বা তার স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে নিঃশর্তভাবে বিশ্বাস করবে না। আমি বলতেছি না প্যারানয়েড হইতে বাই দেবে, আমি বলতেছি না যে আপনি খামাখা সন্দেহ করতে থাকেন, কারণ ওইটাতে এমনি সংসারের 12টা বাজবে। আমি বলতেছি যৌক্তিকভাবে আপনারা স্বামী বা স্ত্রী যদি আলাদা বিছানায় ঘুমায় ফর 3-4 ইয়ার্স, অথবা স্বামী বা স্ত্রীর মধ্যে যদি কোনো ইন্টারাকশন না থাকে, স্বামী বা স্ত্রী যে কোনো একজন যদি সারা রাত ফোনে থাকে, দেন আপনার মাঝে মাঝে আসলে চেক করা উচিত। এটা নট বিকজ আপনি প্যারানয়েড, বিকজ আপনি শিক্ষিত এবং আপনি সচেতন। আমরা অনেক স্বামী বা স্ত্রীকে পাই যে 10 বছর পরে জানতে পারছে যে তার স্ত্রী বা স্বামী এরকম কিছুর সাথে জড়িত ছিল। সময়টা খারাপ, স্পেশালি যদি আপনার টিনেজ ছেলে এবং মেয়ে থাকে এবং আপনি যদি তাকে আলাদা রুম দেন এবং আপনি যদি মনে করেন তাকে আমি কখনোই তার ফ্রেন্ড সার্কেল এবং তার ইন্টারাকশনস তার ফ্রেন্ড সার্কেলের সাথে এবং তার সোশ্যাল মিডিয়ায় সে কি করে এগুলো আমি কিচ্ছু কোনোদিন দেখবো না, দেন অবশ্যই আপনি বাবা মা হিসেবে অবহেলা করতেছেন। আপনি বাবা মা হিসেবে আপনার দায়িত্ব পালন করতেছেন না, কারণ আপনি এমন একটা কিছু আবিষ্কার করতে পারেন যেটা ভয়ঙ্কর। আমি বলতেছি না প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে তার রুমে গিয়ে আপনি বসে থাকবেন বা তার প্রত্যেকটা জিনিসকে আপনি মাইক্রো ম্যানেজ করবেন বা হেলিকপ্টার প্যারেন্টিং করবেন, এগুলো আমি বলতেছি না। বাট আমি বলতেছি জাস্ট ছেড়ে দেওয়া, তুমি তোমার মতো থাকো, তুমি তোমার মতো যা ইচ্ছা করো, যা ইচ্ছা পড়ো, যা ইচ্ছা দেখো। অনলি ফ্যান্সের খুব ইন্টারেস্টিং একটা জিনিস যে অনলি ফ্যান্সের ব্যাপারে এখন পর্যন্ত 2 থেকে 3টা ইনভেস্টিগেশনে দেখা গেছে অনলি ফ্যান্স বিশাল একটা টাকা রিসার্চে, বিশাল একটা টাকা তারা সোশ্যাল মিডিয়াতে খুব কেয়ারফুলি ওই আর্টিকেল গুলাকে তৈরি করে। যেমন ধরেন তারা কি করে, তারা স্পন্সর করে এরকম আর্টিকেল যেগুলা মেয়েদেরকে খুব তাড়াতাড়ি আয় করা, আমার শরীর আমার অধিকার, আমি যা ইচ্ছা তা করতে পারি, বাবা মা টক্সিক, আমাকে কেউ কোনো কিছু বলতে পারবে না, আমি যে কোনো দেশে যে কোনো সময় যে কোনোভাবে আমি চলবো, এই ধরনের ন্যারেটিভ গুলাকে অ্যাক্টিভলি স্পন্সর করে। ওয়াই? সে জানে এই ধরনের ন্যারেটিভকে স্পন্সর করলে তার ক্লায়েন্ট বাড়বে। সে জানে যত বেশি ডিভোর্স বাড়বে তার ক্লায়েন্ট বাড়বে, যত বেশি ছেলে এবং মেয়েদের ডিভোর্স হবে তত বেশি এই কোম্পানিগুলো প্রফিট করবে এবং এই কোম্পানির মতো আরো কোম্পানি হবে, ইকোসিস্টেম বাড়বে। সো আমরা যদি মনে করি যে কোথা থেকে নারী সংস্কার, কোথা থেকে কি এগুলো বলতেছে, এগুলোর সাথে তো এখানে তো কোনো টাকা পয়সার ব্যাপার নেই ভাই, আপনি ভুলে সাগরে আছেন। টাকা পয়সা নাই কোথায় জানেন? যখন আপনি একটা সুস্থ সংসার করেন, ওইখানে কেউ ব্যবসা করতে পারতেছে না, কারণ আপনি টাকা সেভ করতেছেন, ছেলে মেয়েকে বড় করতেছেন, আপনি এথিক্যালি চলার চেষ্টা করতেছেন, মদ খাইতেছেন না, খারাপ কোথাও যাইতেছেন না। কোনো সেলুনে যেখানে আপনার 100 টাকা দিয়ে চুল কাটার কথা, ওইখানে আপনি রাতের বেলা 10,000 টাকা দিচ্ছেন না অন্য কোনো সার্ভিসের জন্য, ওইখানে হলো সমস্যা। ওইখানে ব্যবসা নাই। ওই পরিবারটাকে ভাঙতে পারলেই ব্যবসার শুরু। আপনি যত বেশি মানসিকভাবে অসুস্থ হবেন, আপনি যতভাবে অ্যাডিক্টেড হবেন, তত বেশি আপনি পয়সা খরচ করবেন। দের ইজ এ হিউজ ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রিতে ব্যবসা হচ্ছে না পরিবারের জন্য। পরিবারকে ভেঙে ফেলার এই যে চক্রান্ত, এই যে বৈশ্বিক চক্রান্ত, যেটাতে আমাদের ছেলে মেয়ে পা দিচ্ছে, আমাদের স্বামী স্ত্রীরা পা দিচ্ছে, সেটার বিষয়ে যদি আমরা প্রচন্ড রকম সচেতন না হই, সম্ভাবনা খুবই বেশি যে আমাদের ইসলাম ইমান পরিবার কিচ্ছু থাকবে না। এবং এটা এখনই সময় বিষয়গুলোকে খুব সূক্ষ্মভাবে দেখা এবং বিষয়টাকে এভাবে না মনে করা যে ও এটা তো কি বলতেছে, ও পাগল ছাগল কিছু বলছে না। আমি আবারও বলতেছি, সমকামিতার থেকে পতিতাবৃত্তির যে বৈপ্লবিক বৃদ্ধি, সেটা বর্তমানে আমাদের সমাজের অনেক বড় একটা সমস্যা, অনেক বড় একটা সংকট, নীরব সংকট, যে সংকট নিয়ে কথা হচ্ছে না। এখানে 2টা জিনিস খুব ইম্পর্টেন্ট আলাদা করা। একটা হচ্ছে ফর্মাল প্রস্টিটিউশন, যেটা আমাদের দৌলতদিয়াতে আছে, ফর্মাল একটা। সেটার থেকে আরো অনেক বেশি ভয়ঙ্কর হচ্ছে ইনফর্মাল প্রস্টিটিউশন। উনি আমার বাসা ভাড়াটা দিয়ে দেয়, উনি আমার একটু এই টাকাটা দিয়ে দেয়, উনি আমার একটু গিফট দিয়ে দেয়। কেন দেয়? ওনার সাথে কি তোমার বিয়ে হবে না? আমি এত বয়স্ক ভদ্রলোককে কেন বিয়ে করব? তাহলে তোমার সাথে তার সম্পর্কটা আসলে কি? না এমনি আমরা জাস্ট একটু গল্প করি, উনি আমাকে একটু ইমোশনালি সাপোর্ট করে, আর আমরা মাঝে মাঝে একসাথে কক্সবাজারে যাই বা থাইল্যান্ডে যাই। এই যে এইটাকে আমি বলতেছি ইনফর্মাল পরিতাবৃত্তি, এইটা আমাদের সমাজে অসম্ভব পরিমাণে বেড়ে গেছে। ডিভোর্সের সাথে বিভিন্ন রকম মধ্যবিত্তের অর্থনৈতিক সংকটের কারণে, যেখানে তারা ডেসপারেট। অনেক ক্ষেত্রে হাজবেন্ড জানে যে তার বউ অফিসের বিভিন্ন সিনিয়রদের সাথে উল্টাপাল্টা সম্পর্কের মাধ্যমে প্রমোশন পাওয়ার সম্ভাবনা বাড়াইতে পারে, এই জন্য স্বামী তার স্ত্রীকে দিয়ে আসতেছে। স্বামী কিন্তু জানে যে সম্পর্কটা স্বাভাবিক না, কিন্তু তারপরেও স্বামী তার স্ত্রীকে মানা করতেছে না, নীরব সাক্ষী হইতেছে। কেন? কারণ সে জানে যে তার স্ত্রী যদি তাড়াতাড়ি প্রমোশন পায়, তাতে বাসা ভাড়াটা দেওয়া ইজি হবে, বসুন্ধরায় ফ্ল্যাট কেনাটা ইজি হবে, অ্যাপার্টমেন্টের বুকিং এর টাকাটা দেওয়া ইজি হবে, ক্রেডিট কার্ডের বিল দেওয়াটা ইজি হবে। সমাজ ওইখানে চলে গেছে। এগুলো খুব চক্ষু লজ্জার জন্য কেউ বলে না। আমি জানি আপনাদের অনেকের কাছে মনে হবে ইয়াহিয়া ভাই ভিডিও কেন করলো, কারণ আমি আমার ছেলে মেয়ের জন্য ওয়ারিড। আমি আসলেই ওয়ারিড। আমি মনে করি সমাজের মানুষ যদি যথেষ্ট সচেতন না হয়, তাহলে
ভাই আপনি নারীবাদী না পুরুষবাদী এটা তো বিষয়টা না, বিষয়টা হচ্ছে গিয়ে আপনি তো একটা ভালো সংসার জীবন চান। এখন অলরেডি আপনি অনেক মানুষকে দেখবেন যে ও ফ্যামিলি নামের ইনস্টিটিউটটা মনে হয় কাজ করে না। এই যে লোকগুলা বলে যে ফ্যামিলি নামের ইনস্টিটিউটটা মনে হয় কাজ করে না, ফ্যামিলি মনে হয় আর কাজ করে না, ফ্যামিলিতে মনে হয় জীবন খুব কঠিন। ফ্যামিলি নামের ইনস্টিটিউটটাকে তো আমরা কলুষিত করে ফেলছি। ফ্যামিলি ছাড়া তো আর কোনো ইনস্টিটিউট নাই যেটার উপর সমাজ দাঁড়াইতে পারে। যখন জাপানে ফ্যামিলি ধ্বংস হয়ে গেল তখন কি জাপানের ইকোনমি আর মিলিটারি ধ্বংস হওয়ার মানে অনেক পিছায় যাওয়ার পথে চলে গেছে না? যখন জার্মানিতে ফ্যামিলি ধ্বংস হওয়া শুরু হলো, তার সাথে যখন ইউরোপে ফ্যামিলি ধ্বংস হওয়া শুরু হলো, তার সাথে কি তাদের মানসিক স্বাস্থ্য সমস্যা, অ্যাডিকশন, ইভেন ইকোনমিক প্রবলেম বাড়া শুরু হয় নাই? এটা তো একটা ক্লিয়ার সাইন সারা পৃথিবীতে ইউরোপ এবং জাপানের এক্সাম্পলে, যে যখন ফ্যামিলি ভেঙে যায় তখন ওই সামষ্টিকভাবে ওইটার ইকোনমি এবং মিলিটারিটা খারাপ করা স্টার্ট করে এবং খুব তাড়াতাড়ি র্যাপিডলি খারাপ করা স্টার্ট করে। এটা তো একটা ক্লিয়ার সাইন। এটা তো একটা, কিন্তু আমাদের অনেক দেশের কি বলবো মানে জ্ঞানী গুণী লোকেরা বিভিন্ন জায়গায় মাস্টার্স করে, পিএইচডি করে, কিন্তু আসলে তারা বুদ্ধিবৃত্তিক দাসত্ব করে পরবর্তীতে। কেন? ও ওই ওই সংগঠনের রিসার্চের ফান্ডিং পাইছি, ওদেরকে খুশি করার অনুযায়ী আমি রিসার্চ করব, অ্যাডভোকেসি করব, রাউন্ড টেবিলে মিথ্যা কথা বলবো, যাই না শুই না, সফিস্টিকেটেড মিথ্যা কথা বলবো। ফ্যামিলি মনে হয় কাজ করে না। আমাদের নারীদের মনে হয় ইনকাম করার জন্য যে কোনো রাস্তা খুলে দেওয়া উচিত, যে কোনো রাস্তা খুলে দেওয়া উচিত। আপনি আপনার স্বামীকে পাঠাবেন অনলি ফ্যান্সে বা কোনো পৈতালয়ে। অনলি ফ্যান্স একটা ট্রেন্ড স্টার্ট করছে, সবাই অনলি ফ্যান্সে যাচ্ছে না, কিন্তু অনলি ফ্যান্স এটাকে নর্মালাইজ করে ফেলছে। মেয়ে তুমি টাকা আয় করতে চাও, কি দরকার কষ্ট করার, একটু খুশি করে ফেলো, টাকা আয় করো। এবং ছেলেরাও চিন্তা করতেছে কি দরকার গার্লফ্রেন্ড, বউ অনেক জ্বালায়, এত কথা বলে, আমরা এইসব মেয়েরাই তো কত ভালো। একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট, আপনারা যারা এফেক্টিভলি টাকা কিভাবে আয় করব, ব্যয় করব, বিনিয়োগ করব, সেভ করব এই বিষয়ে জানতে চান, সেই ব্যাপারে আপনাদের জন্য এফিশিয়েন্ট মানি ম্যানেজমেন্টের এই কোর্সে আমরা নিয়ে এসেছি। এনরোল করার জন্য লিঙ্কে ক্লিক করুন। একজন বিত্তশালী ভদ্রলোক আমাকে বলতেছিল বউ এত চিল্লাচিল্লি করে, এই জন্য একটু থাইল্যান্ডে যাই। থাইল্যান্ডে গিয়ে ওই মেয়েরা চিল্লাচিল্লি করে না। এবং সমাজে অনেক মেয়ে আছে যে ভাই মানে বিয়ে করলে এরা চেহারা খারাপ হয়ে যায়, বিয়ে না করলে এদেরকে অল্প কিছু ভাড়া টাড়া দিয়ে দিলে এরা এরা খুশি। সমাজটা এরকম হয়ে গেছে। আবারও বলতেছি, আমি বলতেছি না সব ডিভোর্স মেয়েরা এরকম, সব ডিভোর্স ছেলেরা এরকম, আমি বলতেছি না সব ফিটনেস সেন্টার এরকম, আমি বলতেছি না সব স্যালন এরকম, আমি সেটা বলতেছি না। ভালো মানুষ আছে, ভালো প্রতিষ্ঠান আছে, ভালো কাজ হচ্ছে। বাট আমি এইটা বলতেছি যে সমাজের ওভারঅল যে পিকচারটা এটা অনেক বিভৎস, এবং পৈতাবৃত্তির যে নেতিবাচক বিপ্লব সমাজে অলরেডি ছড়ায় গেছে, অলরেডি সমাজ এটা ঢুকে গেছে। এখন আমরা অবশ্যই এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই না শ্রমের মর্যাদা দিয়ে, বাট দ্য সেম টাইম এটা আমাদের বোঝা জরুরি যে আসলে সমাজের অবস্থাটা কতটা নিচে নেমে গেছে। আল্লাহ কোরআনে বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, যে অবশ্যই আমি মানুষকে তো সুউচ্চ মর্যাদা দিছি, আহসানি তাকওয়িম মানে সুন্দর স্ট্যাচার, কাঠামো, বুদ্ধিবৃত্তি, মর্যাদা, সম্মান, অনার, রেসপেক্ট দিছি, কিন্তু তারপরে সে তার অপরাধের জন্য, তার নিজের উপরে জুলুমের জন্য সে চলে গেছে আসফালা সাফিলিন, নিচে থেকে নিচে। যার ওই যোগ্যতা সম্মান ছিল সবচেয়ে উচ্চতার শিখরে উঠার, মর্যাদা সম্মানের শিখরে উঠার, সে তার নিজের অপরাধের জন্য, জুলুমের জন্য সে চলে গেল নিচ থেকে নিচে, নিকৃষ্ট থেকে নিকৃষ্ট হতে। আল্লাহ আমাদেরকে এবং আমাদের পরিবারদেরকে হেফাজত করুক। কারণ আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবারদেরকে ওই আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এবং এটা এই সময়, যে সময় আমরা এটা দেয়ালে টাঙায় রাখি যে আমার কাজ আমার নিজেকে এবং আমার পরিবারকে ওই আগুন থেকে বাঁচানো।